বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কিন্তু পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ 2 বছর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবার সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রদান করছেন এবং সেখানে উপস্থিত থাকছেন আওয়ামী লীগের আরও বিজ্ঞ নেতা কর্মী, এমপি, মন্ত্রীরা। বাংলাদেশ থেকে যখনই নিষেধাজ্ঞা দেওয়া হলো যে কোনো রাজনৈতিক ইস্যু চালাতে পারবে না নিষিদ্ধ শেখ হাসিনা, সেখানে আবারও ভারত কেন নতুন করে উস্কানি দিয়ে শেখ হাসিনাকে আবারও ফেস ক্যাম্প করাচ্ছেন। এমন অবস্থায় আন্তর্জাতিক বিশ্বেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে শেখ হাসিনা আবারও জাতিকে কি উদ্দেশ্য করে কি বার্তা প্রদান করলেন দেশে প্রত্যাপনকে কেন্দ্র করে এবং বাংলাদেশের আইন বিচার কিভাবে তিনি গ্রহণ করবেন, বিস্তারিত আপডেট থাকছে আজকের এই সরাসরি লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অবশেষে দীর্ঘ 2 বছর পর ভারতের দিল্লি থেকে সরাসরি প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ একটানা 15 বছর শাসন করা প্রাচীন দল আওয়ামী লীগ 5 আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর 5 আগস্টের পর থেকে সেই দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে। তারপর দিল্লিতে সরাসরি শেখ হাসিনাকে কথা বলতে না দেখা গেলেও কিন্তু নেতাকর্মীদের এতদিন অডিও বার্তায় নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি। তাই এবার সকল জল্পনা কল্পনা শেষে ভারতের দিল্লি থেকে দীর্ঘ 2 বছর পর নীরবতা ভেঙে অতীতের ভুলের ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশ্যে এসে তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে বসবাস করছিল তখন এমন কিছু ঘটনা ঘটে যা কখনোই কাম্য ছিল না। কিন্তু কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যে সকল ঘটনা ঘটেছিল তা কখনোই কাম্য ছিল না। যেসব হত্যাকাণ্ড ঘটেছিল আমি এর তীব্র নিন্দা জানাই। এতে আমাদের কোনো হাত ছিল না। যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফলও হয়েছে, কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আওয়ামী লীগ নিয়ে দেশবাসীকে নিয়ে একের পর এক ভুল মেসেজ দিচ্ছে। তাই আপনারা এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না। আজ আমার সাজানো গোছানো দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। আজ বাংলাদেশের মানুষ তাদের কাছে জিম্মি হয়ে আছে। তাই আমি শিগগিরই দেশে ফিরব। তাই আমি আবারও স্বজন হারানো পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। যা ঘটেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়েও আসতে পারে ঘোষণা, কিন্তু কেন হঠাৎ এই সময়ে? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের পরপরই কেন এই ঘোষণা আসছে? শেখ হাসিনা কি ভারত আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? বাংলাদেশ সময় 5 আগস্ট সন্ধ্যা 6:30 নয়াদিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সজীব ওয়াজেদ জয়, আর সশরীরে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল।
ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আওয়ামী লীগের একাধিক নেতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াতপত্রে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করবেন। এই একটি লাইনই পুরো ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে। কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 আগস্ট যদি তিনি দেশে ফেরার দিন তারিখ আরও নির্দিষ্ট করেন, তাহলে সেটি হবে তার আগের বক্তব্যের পরবর্তী ধাপ। গল্পটা কেবল শেখ হাসিনার দিল্লি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই সভার কয়েকদিন আগেই ঢাকায় ঘটে গেছে বড় ধরনের এক কূটনৈতিক তোলপাড়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটি ঘটেছে অন্য জায়গায়। আওয়ামী লীগ নেতার পাশাপাশি মার্কিন দূত 1.5 ঘন্টা বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনার জরুরি তলবে ঢাকা ছেড়ে সোজা উড়ে যান নয়াদিল্লিতে। দেশটির একাধিক সাংবাদিক জানিয়েছে, দিল্লিতে গিয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাইকমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কোনো সমঝোতার পথ খুঁজছে? শেখ হাসিনা কি তবে ওয়াশিংটন এবং দিল্লির কাছ থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার বক্তব্যের পরপরই বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া ও বাংলাদেশের সর্বসাধারণ জুলাই সহ সকল কিছু ক্ষেত্রে এখন কি ধরনের প্রস্তাবনা গ্রহণ করছেন এবং মন্তব্য কি, বিস্তারিত আরো আপডেট জানবো। এটা একটা ষড়যন্ত্র ছিল, মানে স্প্যানিশ গভর্নমেন্ট তারা তো যেহেতু প্যালেস্টাইনের পক্ষে, তাদেরকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে বাংলাদেশ যদি পড়ে উঠতে পারবে সেখান থেকে। স্প্যানিশ পাওয়ারফুল কান্ট্রি, অর্থনৈতিকভাবেও তারা উঠে গেছে, বাংলাদেশ কি পারবে? এজন্য আমি বলছিলাম স্টে ওয়ে, কিন্তু না, এরা যুদ্ধ ঘোষণা করেছে, এদেশে তারা পতন ঘটবেই, তারা কোনোভাবেই দেশকে মানে এগিয়ে নিতে দিবে না। তো আপনারা শুনেন, আমি কাহিনী শুনেন। তো গেল একটা, প্রথম কাজ হলো এই বিএনপির স্থানীয় নেতা চাঁদাবাজি করেছে, এটা কোর্ট দ্বারা প্রমাণিত। এখন শুনেন আপনাকে, অথচ এটা কোনো চাঁদাবাজির ঘটনা না, চাঁদাবাজির একটা সংজ্ঞা আছে। ধরেন একজনে বলছে এটা আমারও জায়গা, আপনারও জায়গা, তিনি বলছেন না এটা তো আপনার জায়গা না, ওরা এটা ক্লেম করতে ওনার তাদের জায়গা। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, কিছু টাকা দিয়ে আপনারা এটা শেষ করে নিন ওনাদের সাথে। ওই করতে না, এটা কিন্তু একটা জায়গার মালিকানা দাবি করে এবং জানে প্রাণে তারা দাবি করে এটা তাদের জায়গা, বাট যিনি কিনছেন তারা বলে না আপনাদের জায়গা না এটা। এখন উনি গিয়ে মামলা করেছে কি, যে এটা চাঁদাবাজির মামলা। এটা কি চাঁদাবাজির মামলা হয়? কিন্তু উনি বলছেন ওই অর্থে চাঁদাবাজি, এটা কোর্ট পুলিশের রিপোর্ট দিয়েছে এটা চাঁদাবাজি। চাঁদাবাজির তো একটা সংজ্ঞা আছে ভাই। চাঁদাবাজির প্রথম কথা হলো আপনাকে ত্রাস সৃষ্টি করতে হবে। ত্রাস সৃষ্টি না করলে চাঁদাবাজির মামলা হয় না, চাঁদাবাজি হয় না। মানে আপনি বই দেখিয়ে জোর করে টাকা না, এটাকে বলে চাঁদাবাজি। আর কেউ বলছে কিছু টাকা দিয়ে শেষ করে ফেলেন না কেন, এটা চাঁদাবাজি। এটা কোর্টে দিয়েছে, এটা চাঁদাবাজি। দেখেন কিভাবে চাঁদাবাজি হচ্ছে না তা নয়, অফকোর্স হচ্ছে বাংলাদেশে, অফকোর্স হচ্ছে। কিন্তু কিছু কিছু ঘটনা আমি আপনাকে বলি। আজকে বিদ্যুতের এবং আমার গ্রামের সম্পর্কে বাতিজা, সে বলছে আমার কি শুনেন, সে বিএনপি করে না, সে আমাকে বলছে বিএনপির বিরুদ্ধে কি, সে বলছে চাচা এই মানে লেখাপড়া কম থাকলেও তার কথা শুনেন মনোযোগ দিয়ে, সে বলছে বিএনপিকে নষ্ট করার জন্য প্রশাসনিক মোট দেন না, বিএনপি লাগবে না এখন আর। কিভাবে? সে বলে তার 8 মাস ধরে তার বাড়ির বিদ্যুতের লাইন কাটা, লাইন নাই, তারপরে তার বিল আসতেছে মানে $1800, $2200 করে প্রতি মাসে। তার প্রশ্ন হলো যখন আমার লাইনই নাই, বিদ্যুৎ বিল আসে কোথা থেকে? এখন আপনি আমাদের বলেন বিদ্যুৎ এখানে বাড়ানির প্রশ্ন নাকি বিলটা কিভাবে আসে, বুতুরে বিলের প্রশ্ন। এগুলা সরকার, অবশ্যই সরকারের দায়িত্ব এটা, কিন্তু এটা কারা? সব আওয়ামী লীগের সেটআপ। জামায়াতকে শাস্তি করতে গিয়ে বিএনপিরা এখন আওয়ামী লীগপন্থী অফিসারদেরকে প্রমোশন দিচ্ছেন, বিভিন্ন জায়গায় নিচ্ছেন। কিন্তু সর্বনাশ ডেকে আনছে বিএনপির জন্য এই কাজগুলা। ভয়ঙ্কর সর্বনাশের এই গেমে সরকার পতিত হচ্ছে এবং সরকারকে ধ্বংস করে আওয়ামী লীগ একের যে প্ল্যান নিয়েছে তারা একদম ইজি ইকুয়েশন। প্রথমে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, একদম মানে পানিবাদ বানিয়ে দেওয়া বিএনপিকে জনগণের সাথে। জনগণের তারেক রহমান সাহেব যে চেষ্টা করেছেন, ধরেন আজকে নজিরবিহীন ঘটনা, এগুলা দেখেছেন আপনি?
ভাই ডোন্ট ইউ সি বিএনপি অ্যাবসলিউটলি বিএনপির ফল্ট আছে ভাই। আমি এটা বলছি না তো, আমি বলছি এটা তো ওভারঅল একটা টোটাল প্যাকেজ চলছে এই মুহূর্তে। ধরেন এই যে ভারত থেকে পচা চাল আসছে, ভারত থেকে পচা চাল ফিরিয়ে দিয়েছেন সরকার, এগুলা কি আমরা কখনো দেখেছি? এখন আমি কি বলেছি, সবকিছু বিবেচনা করে 1টা বছর আপনারা অপেক্ষা করুন, সরকারকে দিয়ে সব কাজ আদায় করুন, পদ্মা আদায়, ব্যারেজ আদায় করুন, তিস্তা প্রকল্প আদায় করুন, মানে আপনার এদেরকে বিচারের ব্যবস্থা করুন। না, তারা উঠেই সরকার, এই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুতে আয় আন্দোলনকারী সৃষ্টি করতে পারে, রাজনীতিবিদ সৃষ্টি করতে পারে না, সেটা প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ন্যাস্ট একটা ইউনিভার্সিটি। এদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, কিছুই নাই। তার বিএনপির সাথে যুদ্ধে আপনি যাবেন তো, আপনি রাজনৈতিক যুদ্ধে যান, সংঘর্ষের যুদ্ধে যাবেন কেন? এখন গিয়ে পরিস্থিতি কোন জায়গাতে? আওয়ামী লীগ সেই সুযোগটাই নিচ্ছে এখন। এরা এতটা নেস্টি, এরা নিজেদের ভিতরে মারামারি করে, এই আওয়ামী লীগের এরা। এই যে নিউ ইয়র্কে গতকালকে অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের একটা টোকাই, কিভাবে একে অপরকে মারতেছে। এই গ্যাং এন্ড গুনস অন দ্য স্ট্রিট অফ দ্য ইউনাইটেড স্টেটস, উই শুড ওয়ার্ক অন দ্যাট। না, এরা নিজেদের ভিতরে এখন মারামারি করে। জামাতের, আপনি দেখলেন না আজকে নয়ন দেখলাম লাঠি নিয়ে বেরোচ্ছে নয়ন, উনি বলতেছে জামাতের শিবিরের এইটা করেছে। এটা অশনি সংকট দেশের জন্য। আমরা বলছিলাম 2টা বছর বিএনপিকে নিয়ে আপনারা কাজ করুন, যা বিএনপি করে প্রতিবাদ করুন, প্রতি মাসে একবার সংবাদ সম্মেলন করুন, বুঝিয়ে দিন সারা পৃথিবীতে একাডেমিক সিস্টেমে রাজনীতি করুন না। তারা সে রাস্তা রাজনীতি গেছে, যে কারণে এখন লাভটা কি? আপনি কি মনে করেন বিএনপিকে ফেলে দিয়ে আপনি ক্ষমতা চলে আসবেন? গুনাক করে জামায়াত এবং এনসিপি, আপনারা এটা চিন্তা করবেন না। আমি আপনাকে জেনে শুনে এই কথাটা বলছি। আপনারা এমন কিছু ভুল করে ফেলছেন। আপনি মনে করেন পাটোয়ারি গেছে ইরানে, এই দলের নেতা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে কখনো? এই জীবনও না। কোথায় কি হচ্ছে আপনারা জানেন না? আপনারা তাহলে বলবেন ভাই তাহলে উনারা আমরা করতে পারি না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দ্যাটস হোয়াট ইজ মাইট ইজ রাইট। কি করবেন আপনি তখন? আপনার ভারত আপনাদের চতুর্দিকে আছে, ভারতের মতো নেস্টি কান্ট্রি, ডাইরেক্টলি বলতে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।